প্রিয় শিক্ষার্থীবৃন্দ, নিশ্চয়ই সবাই ভালো আছো। পড়াশোনার ধুম পড়ে গেছে। অ্যাসাইনমেন্ট, সরকারি অ্যাসাইনমেন্ট, স্কুল থেকে বিভিন্ন সাজেশান দেওয়া হচ্ছে। তোমরা সেগুলো নিয়ে নিশ্চয়ই পড়াশোনা শুরু করে দিয়েছো এবং অ্যাসাইনমেন্ট লিখে জমা যে ডেটে দেওয়া আছে এই ডেটে নিশ্চয়ই জমা দিয়ে দেবে। পড়াশোনা ঠিকমতো শুরু হয়ে গেছে সবার। তার পাশাপাশি মাধবদী স্পেস স্টেশন কর্তৃক আয়োজিত অনলাইনের ক্লাসগুলো তোমরা পাশাপাশি ফলো করবে। আমি হীরাকর, সিনিয়র টিচার, মাধবদী এসপি ইনস্টিটিউশন, মাধবদী নরসিংদী। আজকে তোমাদের নবম দশম শ্রেণীর ভূগোল ক্লাসটা নেব। তোমরা সবাই একটু ভূগোল মেইন বইটা নিয়ে বসে যাও আর মনোযোগ দাও, পাশে একটা খাতা রাখো। তাহলে আজকে কী করব? ভূগোল ও পরিবেশ। ভূগোলের আজকে আমরা চতুর্থ অধ্যায়ে চলে আসি। চতুর্থ অধ্যায়টা করব। চতুর্থ অধ্যায়টার নাম হলো পৃথিবীর অভ্যন্তরীণ ও বাহ্যিক গঠন। আমি আবার বলছি, পৃথিবীর অভ্যন্তরীণ ও বাহ্যিক গঠন, ইন্টারনাল অ্যান্ড এক্সটার্নাল স্ট্রাকচার অফ দ্য আর্থ। খেয়াল করো, চতুর্থ অধ্যায়। প্রথমেই বলছি পৃথিবীর অভ্যন্তরীণ। পৃথিবী আমরা জানি, আর অভ্যন্তরীণ মানে ভিতরের, ও বাহ্যিক মানে বাহির কিভাবে গঠিত হয়েছে সেই সম্পর্কে এই অধ্যায়ে বলা হয়েছে। আমরা একটু মনোযোগ দেব। প্রথমেই কোনো কিছু মুখস্থ করব না, একটু বোঝার চেষ্টা করি। খেয়াল করো, জন্মের সময় পৃথিবী ছিল এক উত্তপ্ত গ্যাস পিণ্ড। সেটা আমরা অনেক আগে থেকেই যদিও জানি, এখন আবার বলছি, পৃথিবী যখন সৃষ্টি হয় তখন থেকে পৃথিবী কী ছিল? উত্তপ্ত গ্যাস পিণ্ড। উত্তপ্ত মানে তো জানি খুব গরম, গ্যাসের পিণ্ড আকারে ছিল। এই গ্যাস পিণ্ড ক্রমে ক্রমে শীতল হয়ে ঘনীভূত হয়। এই গ্যাস পিণ্ডটা কী হয়? ক্রমে ক্রমে ধীরে ধীরে আস্তে আস্তে শীতল হয়। শীতল হয় বলতে মানে ঠান্ডা হয়। এই গ্যাস পিণ্ডটা আস্তে আস্তে ঠান্ডা হয় এবং তারপরে ঘনীভূত হয়, ঘন হয়ে যায়। এই সময় এর উপর যে আস্তরণ পড়ে তা হলো ভূত্বক। এই যে গ্যাস পিণ্ডটা আস্তে আস্তে শীতল হয়, ক্রমে ক্রমে শীতল হয়, তারপর ঘনীভূত হয়, ঘন হয়ে যায়, ঘন হয়ে একটা শক্ত একটা আবরণ পড়ে। ওই আবরণ যে আস্তরণ পড়ে সেটাই হলো ভূত্বক। ভূগর্ভে রয়েছে 3টি স্তর। এই যে ভূগর্ভ আছে, ভূত্ব পৃথিবী, গর্ভ মানে ভেতরের স্থানটাকে বলছে। ভূগর্ভের 3টা স্তর আছে। একটা হলো অশ্বমণ্ডল, গুরুমণ্ডল ও কেন্দ্রমণ্ডল। আমরা প্রশ্নগুলো খেয়াল করব। ভূ আস্তরণটাকে, এই যে ভূ আস্তরণ সেটাকে বলা হয় ভূত্বক। পৃথিবী প্রথমে ছিল গ্যাসপিণ্ড, তারপরে ক্রমে ক্রমে শীতল হয়, ঘনীভূত হয়, তারপরে ঘনীভূত হওয়ার যে ভূত্বকের উপরে যে একটা আস্তরণ পড়ে সেই আস্তরণটাকে বলে ভূত্বক। আর এই ভূত্বকে রয়েছে, ভূগর্ভে রয়েছে 3টা স্তর। এই 3টা স্তরের নাম কি? অশ্বমণ্ডল, গুরুমণ্ডল ও কেন্দ্রমণ্ডল। ভূত্বক যেসব উপাদান দিয়ে তৈরি তার সাধারণ নাম শিলা। এই ভূত্বক কিছু না কিছু উপাদান দিয়ে তৈরি, আর সেই উপাদানগুলোকে বলা হয় শিলা। তাহলে আমরা কি বলতে পারি? শিলা কাকে বলে? ভূত্বক যে সকল উপাদান দিয়ে তৈরি সেই উপাদানগুলোর নাম হলো শিলা। পৃথিবীতে কার্যরত বিভিন্ন ভূমিরূপ প্রক্রিয়া শিলা ও খনিজের ধরন দ্বারা প্রভাবিত হয়। ভূপৃষ্ঠ সর্বদা পরিবর্তনশীল, এক এক সময় এক এক রকম হচ্ছে, কিন্তু ভূপৃষ্ঠ এই পরিবর্তনটা হয় দুভাবে। এই পরিবর্তনটা হয়, সেটা হলো, একটা হলো ধীর পরিবর্তন ও আরেকটা হলো আকস্মিক পরিবর্তন। তাহলে আমরা কি বুঝতে পারছি? প্রথমে কি প্রশ্ন পেলাম? অভ্যন্তরীণ ব্যাপারটা পেলাম। পৃথিবী প্রথমে ছিল গ্যাসপিণ্ড, তারপরে শীতল হয়, তারপর ঘনীভূত হয়, তারপরে তৈরি হয় ভূত্বক। সেই ভূত্বকের ভূগর্ভের ভিতরে রয়েছে 3টা স্তর, অশ্বমণ্ডল, গুরুমণ্ডল, কেন্দ্রমণ্ডল। এগুলো আমরা একেবারেই মুখস্থ করে ফেলব। শিলা কাকে বলে? ভূত্বকের উপাদানগুলোকে, ভূত্বক যেসব উপাদান দিয়ে তৈরি সেগুলোকে শিলা বলে। পৃথিবীর কার্যরত ভূমিরূপ বিভিন্ন শিলা এবং খনিজ দ্বারা প্রভাবিত হয়। সর্বদা আমাদের এই ভূপৃষ্ঠ পরিবর্তনশীল। পরিবর্তনটা দুভাবে হতে পারে, একটা হলো ধীর পরিবর্তন, আরেকটা হলো আকস্মিক পরিবর্তন। দুভাবে পরিবর্তন হতে পারে। এবার চলে আসো,
অশ্বমণ্ডল, গুরুমণ্ডল, কেন্দ্রমণ্ডল, এই তিনটা মণ্ডল। অশ্বমণ্ডলটা দেখো, খুব খেয়াল করো, মনোযোগ সহকারে খেয়াল করো। অশ্বমণ্ডলটা কি? ভূতক ও গুরুমণ্ডলের ঊর্ধ্বাংশ, ঊর্ধ্বাংশ মানে উপরের অংশটা 100 কিলোমিটার পর্যন্ত পুরু থাকে। পুরু মানে ভারী থাকে সম্পূর্ণ। কিসের ঊর্ধ্বাংশ? মনে রাখতে হবে, ভূতক ও গুরুমণ্ডলের ঊর্ধ্বাংশ। আর এই স্তরটাকে একত্রে শিলামণ্ডল বা অশ্বমণ্ডল বলে। ওই যে 100 কিলোমিটার পর্যন্ত পুরো যেই স্তরটা আছে সেটাকে আমরা বলবো শিলামণ্ডল বা অশ্বমণ্ডল। তারপরে চলে আসে গুরুমণ্ডল। ভূতকের নিচের স্তরকে গুরুমণ্ডল বলে। এই স্তর প্রায় 2885 কিলোমিটার পুরো। তোমাদের প্রশ্ন থাকবে অশ্বমণ্ডল কতটা পুরো? 100 কিলোমিটার। আর গুরুমণ্ডলটা দেখো 2885 কিলোমিটার। এক একটা কিলোমিটার, এক একটা স্তর কতটুকু পুরো সেটা আমরা মুখস্থ করে ফেলব। তারপরে আসি কেন্দ্রমণ্ডল। গুরুমণ্ডলের নিম্নভাগ থেকে পৃথিবীর কেন্দ্র পর্যন্ত বিস্তৃত স্তরকে কেন্দ্রমণ্ডল বলে। গুরুমণ্ডলের নিম্নভাগ থেকে, অশ্বমণ্ডল না কিন্তু, গুরুমণ্ডলের নিম্নভাগ থেকে পৃথিবী কেন্দ্র পর্যন্ত বিস্তৃত যে স্তরটা আছে সেই স্তরটাকে বলা হয় কেন্দ্রমণ্ডল। এই স্তর প্রায় 3486 কিলোমিটার পুরু। তাহলে সবচেয়ে কম পুরু হলো অশ্বমণ্ডল, তারপর একটু বেশি পুরো 2885 কিলোমিটার হলো গুরুমণ্ডল, তার চাইতে একটু বেশি 3486 কিলোমিটার পুরো হলো কেন্দ্রমণ্ডল। এটা আমরা রিডিং করলেই কিন্তু মুখস্থ হয়ে যায় যদি আমরা মনোযোগ সহকারে পড়ি। চলে গেল তিনটা ভূগর্ভের তিনটি স্তরের কথা। স্তরের এই তিনটা মেইন জিনিস আমরা করে ফেলব। তারপরে চলে আসি শিলা। শিলাটা কি? এর আগে আমরা পড়েছি শিলাটা কি। শিলার শ্রেণী বিভাগ, এবার পড়ছি শিলার শ্রেণী বিভাগ। শিলার উৎপত্তি অনুসারে শিলাকে 3টি শ্রেণীতে ভাগ করা হয়। কি অনুসারে? উৎপত্তি অনুসারে, গঠন অনুসারে না কিন্তু, উৎপত্তি অনুসারে শিলাকে 3টি শ্রেণীতে ভাগ করা হচ্ছে। খেয়াল করে, একটা হলো আগ্নেয় শিলা, আরটা হলো পাললিক শিলা, আরেকটাকে বলে রূপান্তরিত বা পরিবর্তিত শিলা। 3টা শিলা আমরা পেলাম, আগ্নেয় শিলা, পাললিক শিলা, তারপরেরটা কি? তারপরটা হলো রূপান্তরিত বা পরিবর্তিত শিলা। এবার চলে আসো মেগমা। ভূগর্ভস্থ গরম তরল পদার্থগুলোকে মেগমা বলে। আমরা জানি আগে কিন্তু ভূগর্ভস্থটা কিন্তু আগে কি ছিল? গরম, এখনো কিন্তু গরম। তারপরে সেই তরল, গরম থাকে এবং তরল থাকে, সেই তরল পদার্থগুলোকে কি বলে? মেগমা বলে। এগুলো ভূপৃষ্ঠের উপরে উঠে এসে তাকে লাভা বলে। এগুলো ভিতরে থাকা অবস্থায় এগুলোকে মেগমা বলে, গরম থাকে এবং তরল থাকে। এগুলো যখন ভূপৃষ্ঠের উপরে উঠে আসে তখন সেগুলোকে লাভা বলে। এখন প্রশ্ন হলো ম্যাডাম, যেগুলো ভূগর্ভে থাকে সেগুলো কিভাবে ভূত্বকের উপরে, ভূপৃষ্ঠের উপরে উঠে আসে? জিনিসগুলো কি? আমাদের কৌতূহল জাগে যেগুলো কি জিনিস, এগুলো দেখতে কেমন, কিভাবে উঠে আসে। ভূগোলের সবচেয়ে মজার বিষয় হলো তোমরা এক একটা লাইন পড়বে আর তোমাদের মধ্যে কৌতূহল জাগবে, শুধুমাত্র জানার কৌতূহল জাগবে যদি তোমরা মনোযোগ দিয়ে পড়ো। আর তখনই কিন্তু আমাদের শেখা হয়ে যায়। তাহলে ভূগর্ভস্থ যে তরল পদার্থগুলো থাকে, গরম তরল পদার্থগুলো থাকে, সেগুলো কিন্তু ভূপৃষ্ঠের উপরে বের হয়ে আসে। আর সেই তরল পদার্থগুলোকে যখন বের হয়ে আসে তখন সেগুলোকে আমরা বলি লাভা। এই লাভায় আমরা আবার যাব, একটু পরে যাব আমরা। আগ্নেয়গিরি, লাভা, আগ্নেয়গিরি এগুলো কোত্থেকে হচ্ছে ওইটাতে যাব। আগে আমরা শিলাটা একটু শেষ করি। তারপরে দেখো শিলা, আগ্নেয় শিলা, মেগমা। আগ্নেয় শিলার আরেকটা নাম কিন্তু মেগমা। মেগমাটা শীতল হয়ে কঠিন আকার ধারণ করলে আগ্নেয় শিলা হয়। মেগমা কোনটা? ভূগর্ভে যেটা গরম তরল থাকে সেটা হলো মেগমা। সেই পদার্থ, গরম তরল পদার্থগুলোকে মেগমা বলে। আর সেই মেগমাটা যখন শীতল হয় তখন শীতল হয়ে এটা কঠিন আকার ধারণ করে। কঠিন মানে শক্ত আকার ধারণ করে, আর তখন সেটাকে বলা হয় আগ্নেয় শিলা। আগ্নেয় শিলা দ্বারা ভূমিরূপ গঠনে অনেক বৈচিত্র্য দেখা যায়। এই আগ্নেয় শিলা দ্বারা যখন ভূমির
রূপ গঠিত হয়, এক এক জায়গার ভূমি রূপ গঠিত হয়, তখন কিন্তু তাদের মধ্যে সেই ভূমি রূপের মধ্যে বৈচিত্র্য দেখা যায়। খেয়াল করো, সেই বৈচিত্র্য দেখা যায়। কিছু উদাহরণ দিয়ে দিয়েছে দেখো আমাদের, ডাইক, সিল, ল্যাকোলিথ, ব্যাথোলিথ, হ্যাঁ, প্রভৃতি। এগুলো হলো এক একটা পর্বতের নাম। আমরা যখন আগ্নেয়গিরি সম্পর্কে বোঝাবো তখন তোমরা বুঝতে পারবে কেন অনেক বৈচিত্র্য দেখা যায়, তখন সেটা আমি আবার বুঝিয়ে দেব তখন। এবার চলে আসি পাললিক শিলায়। পলি সঞ্চিত হয়ে যে শিলা গঠিত হয় তাকে আমরা বলছি পাললিক শিলা। পলি, নদীবাহিত পলি, নদী থেকে যে পলি আস্তে আস্তে এসে এসে জমা হতে থাকে, তখন সেটাকে আমরা বলি পাললিক শিলা। এই শিলায় পলি সাধারণত স্তরে স্তরে সঞ্চিত হয়। পাললিক শিলায় পলিটা কিভাবে সঞ্চিত হয়? স্তরে স্তরে সঞ্চিত হয়। যেমন দেখো, চুনা পাথর, কয়লা, জিপসাম পাললিক শিলার উদাহরণ। প্রত্যেকটা শিলার আমরা 2-3টা করে উদাহরণ জেনে নেব, মুখস্থ করে ফেলবো, তাইলে আমাদের শিখতে সুবিধা হবে এবং বুঝতে সুবিধা হবে। চলে আসি রূপান্তরিত শিলা। কোনো শিলার তাপ, চাপ ও রাসায়নিক ক্রিয়ার ফলে এর খনিজ উপাদান ও গুণটির পরিবর্তন হয়ে যে নতুন শিলার সৃষ্টি হয় বা রূপান্তরিত হয় তাকে বলা হয় রূপান্তরিত শিলা। যে নতুন শিলাটা সৃষ্টি হয় কিসের কারণে? দেখো, কোনো শিলায় তাপের কারণে হতে পারে, চাপের কারণে হতে পারে, অথবা রাসায়নিক কোনো ক্রিয়ার ফলে হতে পারে। ভূ অভ্যন্তরে অনেক রাসায়নিক বিক্রিয়া ঘটে। আমরা যখন ধীরে ধীরে পড়বো, আরও গভীরে যাব, তাহলে আরও বুঝতে পারবো ভূ অভ্যন্তরে কিন্তু বিভিন্নভাবে রাসায়নিক ক্রিয়া ঘটে। এগুলির ফলেও কিন্তু বিভিন্ন শিলা তৈরি হয়। ওই শিলাগুলোকে বলে রূপান্তরিত শিলা। আগ্নেয় বা পাললিক শিলা পরিবর্তনের মাধ্যমে রূপান্তরিত শিলা সৃষ্টি হয়। তাহলে আগ্নেয় শিলাটা এবং পাললিক শিলাটা যখন পরিবর্তন হয়, ওই পরিবর্তন হয়ে যে নতুন শিলার সৃষ্টি হয় ওইটাকেই বলা হয় রূপান্তরিত শিলা। অর্থাৎ নতুন রূপ নিয়ে যে শিলাটা সৃষ্টি হয় সেটাই হলো রূপান্তরিত শিলা। এবার আসো ভূমিকম্প। আচ্ছা, এই যে ভূ অভ্যন্তরে বিভিন্ন কিছু হচ্ছে, রাসায়নিক বিক্রিয়া হচ্ছে, রাসায়নিক ক্রিয়া হচ্ছে, গরম তরল পদার্থ হচ্ছে, কোত্থেকে হচ্ছে? গ্যাসীয় অবস্থায় ছিল, এগুলোর ভিতরে কি হচ্ছে? ভূ অভ্যন্তরে। খেয়াল করো, তখনই ভূমিকম্প হয়। ভূমিকম্প আমরা সবাই জানি, ভূমিকম্পটা কি আমরা সবারই অভিজ্ঞতা আছে কম বেশি। ভূ অভ্যন্তরে দ্রুত শক্তি বিমুক্ত হওয়ায় পৃথিবী পৃষ্ঠে যে ঝাঁকুনি বা কম্পনের সৃষ্টি হয় তাই ভূমিকম্প। ভূপৃষ্ঠে না, ভূ অভ্যন্তরে শক্তি বিমুক্ত হওয়ায়, রাসায়নিক ক্রিয়ার ফলে যে কোনো কারণে হতে পারে, শক্তি বিমুক্ত হওয়ায় পৃথিবী পৃষ্ঠে যে ঝাঁকুনির সৃষ্টি হয় তাকেই আমরা ভূমিকম্প বলি। আগ্নেয়গিরির কারণেও কিন্তু ভূমিকম্প হয়। ভূমিকম্পের ফলাফল, এই যে ভূমিকম্প হচ্ছে, ভূমিকম্পের ফলে কি হয়? দেখো, ভূমিকম্পের ফলে ভূমিরূপে কোথাও ভাঁজ, ফাটল বা ধসের সৃষ্টি হয়। এই যে পৃথিবী কাঁপছে, পৃথিবীর কোনো না কোনো স্থানে যখন কাঁপুনি ওঠে, কম্পনের সৃষ্টি হয়, ঝাঁকুনির সৃষ্টি হয়, তখন চাপ পড়ে কোথাও ভাঁজ পড়ে, আবার কোথাও ফেটে যায়, ফাটলের সৃষ্টি হয় বা ধসের সৃষ্টি হয়। ধস মানে ভেঙে পড়া, কোথাও ধসের সৃষ্টি হয় এই ভূমিকম্পের ফলে। নদীর গতিপথও পাল্টে যায়। তখন কি করে? বিভিন্ন জায়গা চেঞ্জ হওয়ার কারণে, বিভিন্ন স্থানের পরিবর্তন হওয়ার কারণে নদীর গতিপথও কিন্তু তখন পাল্টে যায়। নদী যদি সোজা পথে যেত, হয়তো তখন একটু বেঁকে যাবে, এরকমও সৃষ্টি হয়। ভূমিকম্পন কোনো জনবহুল এলাকায় হলে তা ঘরবাড়ি, রাস্তাঘাট, পানি, গ্যাস সরবরাহ, অন্যান্য সম্পদের ব্যাপক ক্ষতি সাধন করে। ভূমিকম্প কোনো নিরিবিলি স্থানে হলে তেমন একটা সমস্যা হয় না জনগণের, কিন্তু যদি কোনো জনবহুল এলাকায় ভূমিকম্প হয় তখন ঘর বাড়ি, বিল্ডিংয়ে ধস পড়ে। গত কয়েক বছর আগে আমরা নেপালে তা দেখতে পেয়েছি। হ্যাঁ, বিশাল আকারের ভূমিকম্প হয়েছিল এলাকায়। তখন তা কী হয়েছিল? ঘর বাড়ি, রাস্তাঘাটে ফাটল দেখেছি, আমরা টিভিতে দেখেছি, রাস্তাঘাটে ফাটল, বিভিন্ন ঘর বাড়ি ভেঙে পড়ে যাওয়া, বিল্ডিং, পানির লাইন বন্ধ হয়ে যাওয়া, গ্যাস সরবরাহ বন্ধ হয়ে যাওয়া, অন্যান্য অনেক সম্পদের তখন ব্যাপক ক্ষতি সাধন করে। অনেক লোক মারা যায়, অনেক লোক আহত হয়। এবং ভূকম্পন সমুদ্র তলদেশে হলে তা পানিতে বিশাল ঢেউয়ের সৃষ্টি করে। এই ভূকম্পনটা যদি সমুদ্রের তলদেশে হয়
তখন তা পানিতে বিশাল ঢেউয়ের সৃষ্টি হয় কম্পনের ফলে। তাহলে বুঝতে পারছি আমরা ভূকম্পনটা কত শক্তিশালী, কতটা বড় আকারে। ঠিক আছে, এবার চলে আসি, দেখো আগ্নেয়গিরি। আগ্নেয়গিরিটা দেখো ভূ অভ্যন্তরে, সব কিছুই কিন্তু ভূ অভ্যন্তরে হচ্ছে। হ্যাঁ, পৃথিবী ভূ অভ্যন্তরে প্রথমে গলিত অবস্থায় ছিল, গ্যাসীয় অবস্থায় ছিল। তারপরে দেখো এই বিভিন্ন ত্বকগুলিকে আমরা ভাগ করছি, অশ্বমণ্ডল, গুরুমণ্ডল, কেন্দ্রমণ্ডল। তারপরে দেখো শিলা রূপান্তরিত হচ্ছে, ভূমিকম্প হচ্ছে, আগ্নেয়গিরি হচ্ছে, এগুলো সবই ভূকম্পনের ফলে হয়। এবং আগ্নেয়গিরিটাও হচ্ছে ভূকম্পনের ফলে। দেখো ভূ অভ্যন্তরে গলিত শিলা অশ্বমণ্ডলের ফাটল বা দুর্বল অংশ ভেদ করে ভূপৃষ্ঠে উদ্গীরণ হয়। ভূপৃষ্ঠে উদ্গীরণ হয় মানে উপরে উঠে আসে, ভূপৃষ্ঠে বের হয়ে আসে। কোন দিক দিয়ে বের হয়ে আসে? ফাটল বা দুর্বল অংশ ভেদ করে। শক্ত অংশ, সবল অংশটা ভেদ করে আসতে পারছে না, আসছে দুর্বল অংশটা এবং ফাটল যদি কোনো স্থানে ফাটা থাকে। কার? অশ্বমণ্ডলের। কি বের হয়ে আসছে? গলিত শিলা। কোথাকার গলিত শিলা? ভূ অভ্যন্তরের। তাহলে ভূ অভ্যন্তরের গলিত শিলা অশ্বমণ্ডলের ফাটল বা দুর্বল অংশ ভেদ করে ভূপৃষ্ঠে উদ্গীরণ হয়, মানে বের হয়ে আসে। আর এই উদ্গীরিত পদার্থকে বলা হয় লাভা, যেটা কিছুক্ষণ আগে আমরা বলেছি। লাভাটা কি? গরম তরল পদার্থ, যেটাকে গরম তরল পদার্থ, এগুলি ভেতরে থাকে, ভূগর্ভে থাকে। এই লাভা ফাটল বা উদ্গীরণ মুখের চারদিকে ক্রমাগত জমা হয়ে যে উঁচু ভূমিরূপে সৃষ্টি করে তাকে আগ্নেয়গিরি বলে। এই পদার্থগুলো, যে ইয়েগুলো বের হচ্ছে, উপাদানগুলো বের হচ্ছে, আস্তে আস্তে ওই ফাটলের দিয়ে বা ভাঁজ দিয়ে যখন বের হচ্ছে, বের হতে 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 সেখানে কি হয়? উঁচু ভূমিরূপে সৃষ্টি হয়। হ্যাঁ, আর তখন তাকে আগ্নেয়গিরি বলে। আগ্নেয়গিরিকে 3 ভাগে ভাগ করা হয়েছে: সিল্ডার কোণ ও মিশ্র কোণ আগ্নেয়গিরি। এই 3টা কিন্তু আমরা পড়ে ফেলবো। হ্যাঁ, এই 3টা কিন্তু আগ্নেয়গিরি কয় প্রকার? 3 প্রকার। এই 3 প্রকার কিন্তু আমরা পড়ে ফেলবো। এবার আগ্নেয়গিরি যেহেতু আসছে, তোমাদেরকে আগ্নেয়গিরিটা সম্পর্কে একটু বোঝাই। দেখো আগ্নেয়গিরিকে 3টি ভাগে ভাগ করা যায়, যেটা পড়লাম। আর আগ্নেয়গিরিটাকে দেখো ভূত্বকে দুর্বল স্থান বা ফাটল দিয়ে ভূ অভ্যন্তরে গলিত মেঘমা, ভস্ম, ধাতু প্রবল বেগে বের হয়ে অগ্নুৎপাত ঘটায়। খুব আস্তে আস্তে বের হচ্ছে তা না, প্রবল বেগে বের হচ্ছে। যখন ভূপৃষ্ঠের চাপ কমে যায় তখন ভূগর্ভের শিলাসমূহ স্থিতিস্থাপক অবস্থা থেকে তরল অবস্থায় পরিণত হয়। এতে শিলার আয়তন বৃদ্ধি পায়। শিলা যখন তরল অবস্থায় যায় তখন তার আয়তনও বৃদ্ধি পাবে। ফলে এই তরল পদার্থগুলো কোন দিক দিয়ে বের হচ্ছে? দেখো দুর্বল স্থান ভেদ করে প্রবল বেগে উৎক্ষিপ্ত হয়ে অগ্নুৎপাত সৃষ্টি করে। আগুনের উৎপাত সৃষ্টি হয়। কখনো কখনো ভূত্বকের ফাটল দিয়ে নদী, নালা, খাল, বিল এবং সমুদ্রের প্রাণী ভূগর্ভে প্রবেশ করলে প্রচণ্ড উত্তাপে বাষ্পীভূত হয়। যখন এই ফাটল দিয়ে এই সমস্ত পানিগুলি ঢুকে তখন এতই উত্তাপ থাকে যে ভূগর্ভে, তখন সেটা বাষ্পীভূত হয়। আমরা বুঝতে পারছি, একটু কল্পনা করে দেখো তো জিনিসটা কেমন, কতটা ভয়ঙ্কর। ফলে আয়তন বৃদ্ধি পেয়ে ভূত্বক ফাটিয়ে দেয়। তখন আয়তন বৃদ্ধি পায় এবং ভূত্বকটা ফাটিয়ে দেয়। তখন ওই ফাটলের ভিতর দিয়ে পানি, বাষ্প, তপ্ত শিলা প্রভৃতি নির্গত হয়ে অগ্নুৎপাত ঘটায়। ওই ফাটলের ভিতর দিয়ে তখন কি করে? বের হয়ে অগ্নুৎপাত ঘটায়। আমরা ভিডিওতে দেখি, অনেক সময় টিভিতে দেখা যায় কোথায় কোথায় আগ্নেয়গিরি হচ্ছে, কিভাবে লাভাটা বের হচ্ছে। লাভা কী রং থাকে? সম্পূর্ণ আগুনের গোলা। ভূগর্ভে নানা রাসায়নিক ক্রিয়া ও বিভিন্ন তেজস্ক্রিয় পদার্থের প্রভাবে প্রচুর তাপ বৃদ্ধি পেয়ে গ্যাসের সৃষ্টি হয়। কেন? ওই যে কিছুক্ষণ আগে বলেছিলাম, রাসায়নিক ক্রিয়ার ফলে। এছাড়াও বিভিন্ন তেজস্ক্রিয় পদার্থের কারণে কি হয়? গ্যাসের সৃষ্টি হয়। প্রচুর তাপ বৃদ্ধি পেয়ে গ্যাসের সৃষ্টি হয়। তাতে ভূ অভ্যন্তরের চাপ বৃদ্ধি পায় এবং অগ্নুৎপাত ঘটায়। ভূ আন্দোলনের সময়
পার্শ্বচাপে মানে পাশে যে চাপ পড়ে সে চাপে ভূত্বকের দুর্বল অংশ ভেদ করে উত্তপ্ত তরল লাভা উপরে উত্থিত হয়। এভাবে ভূ আন্দোলনের ফলেও অগ্ন্যুৎপাত ঘটে। অগ্ন্যুৎপাত যখন হয় লাভাগুলি আগুনের মতো করে বের হয়। এটা আমাদের মেইন বইয়ে কিন্তু চিত্র দেয়া আছে। হ্যাঁ, তোমরা একটু মেইন বইয়ের চিত্রগুলো দেখবা, একটু কল্পনা করবা, তাইলেই দেখবে তোমাদের ভালো লাগবে, পড়াটা ভালো লাগবে, বুঝতে পারবা। এই যে অগ্ন্যুৎপাত হচ্ছে, অগ্ন্যুৎপাতের ফলে কি হচ্ছে দেখো, যেখানেই অগ্ন্যুৎপাত হয় সেখানেই কিন্তু ধ্বংস হয়ে যাচ্ছে। আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের ফলে মানুষসহ পরিবেশের ব্যাপক ক্ষতি সাধিত হচ্ছে। শুধু মানুষজনের ক্ষতি হচ্ছে তা না, পরিবেশের কিন্তু অনেক ক্ষতি হচ্ছে আমাদের। আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের ফলে লাভা উপরের দিকে ওঠে, এটার অনেক স্পিড থাকে। আমি আগেই বলেছি, আমরা যখন রিডিং করেছি তখনই দেখছি অত্যন্ত প্রবল বেগে বের হয়। যখন প্রবল বেগে বের হয় তখন লাভা কিন্তু উপরের দিকে উঠতে থাকে এবং বহু দূরে লাভার ঢল ছড়িয়ে পড়ে। শুধু কাছাকাছি অল্প একটু জায়গায় পড়ে তা না, এত গলিত লাভা থাকে বিভিন্ন রাসায়নিক ক্রিয়ার ফলে, তেজস্ক্রিয় জিনিসের কারণে এই লাভার ঢল অনেক দূর পর্যন্ত ছড়িয়ে পড়ে। খেয়াল করো, বহু নগর গ্রাম ধ্বংস করে ফেলে। আশেপাশে আগ্নেয়গিরি যেখানে হয় তা আশেপাশে নগর গ্রামগুলো একেবারেই ধ্বংস হয়ে যায়। এর দাহ্য ও বিষাক্ত গ্যাস উদ্গীরণে নিকটবর্তী এলাকার হাজার হাজার লোকের নিমেষে প্রাণহানি ঘটে। আশেপাশে যে, কারণ অগ্ন্যুৎপাত কখন হবে এটা হঠাৎ করে হয়, এটা বলে দেয় না। হ্যাঁ, অনেক আগে থেকে এটা সংকেত দেয় না, যার কারণে লোকজন দূরে সরতে পারে না। তখন কি হয়, ওই নিকটবর্তী কাছাকাছি যে এলাকাগুলো আছে হাজার হাজার লোকের নিমিষেই প্রাণহানি ঘটে। অনেক সময় আগ্নেয়গিরি থেকে উদ্গীরিত লাভা, ভস্ম ও ধূলিকণা আকাশের উপরের দিকে স্ট্র্যাটোমণ্ডলে উঠে যায় এবং তা দ্রুত পৃথিবী পৃষ্ঠে ছড়িয়ে পড়ে। অনেক সময় কি করে দেখছ, এই যে লাভা, ভস্ম, ধূলিকণা হচ্ছে এগুলি স্পিডের কারণে, অনেক চাপের কারণে, প্রবল বেগে উঠে আসার কারণে এগুলো আকাশের উপরের দিকে স্ট্র্যাটোমণ্ডলে উঠে যায়। তখন তা পৃথিবী পৃষ্ঠে ছড়িয়ে পড়ে। তখন তো অবশ্যই আমাদের বায়ু দূষিত হয়ে যাবে। খেয়াল করো, ফলে পৃথিবী পৃষ্ঠে সূর্যরশ্মির তাপমাত্রা হ্রাস পায়। এতটা উপরে উঠতে উঠতে যখন আস্তে আস্তে আবরণ পড়ে যায় তখন পৃথিবী পৃষ্ঠে সূর্যরশ্মিটা আসতে পারে না, তাপটা বাধা খায়। আর তাপ বাধা খাওয়ার ফলে তার তাপমাত্রা কমে যায়, সূর্যের সেই তাপমাত্রা পৃথিবীতে কমে যায়। এর ফলে তখন সেখানে শীত বেড়ে যায়। সাধারণত তাপ কমে গেলে তো শীত বাড়বেই। আমরা সূর্যের আলো থেকে তাপ পাই, তার জন্য আমাদের শীতটা কম লাগে। কিন্তু যখন তাপ কমে যাবে তখন অটোমেটিকই শীত বেড়ে যাবে। আবার আগ্নেয়গিরি উঁচু পার্বত্য এলাকায় অবস্থিত। এসব পর্বত বরফে ঢাকা থাকলে অগ্ন্যুৎপাতের সময় তা গলে পাদদেশীয় এলাকায় বন্যার সৃষ্টি করে। যখন বরফে ঢাকা, যে সমস্ত পর্বতগুলো বরফে ঢাকা থাকে সেখানে যদি অগ্ন্যুৎপাত হয়, আগ্নেয়গিরি হয়, তখন সেই তাপের কারণে বরফ গলতে থাকে আর তার আশেপাশের এলাকাগুলোতে কী সৃষ্টি হয়, বন্যার সৃষ্টি হয়, জীবনহানি ঘটে এবং বায়ু দূষণেরও সৃষ্টি করে। তাহলে দেখো আমরা কোথায় আছি, কীভাবে আগ্নেয়গিরি হচ্ছে, ভূমিকম্প হচ্ছে, পৃথিবী পৃষ্ঠ কীভাবে কী চেঞ্জ হচ্ছে, হ্যাঁ, রূপান্তরিত শিলা তৈরি হচ্ছে এভাবেই। এছাড়া অগ্ন্যুৎপাতের ফলে লাভা সঞ্চিত হয়ে মালভূমির সৃষ্টি করে। এই যে অগ্ন্যুৎপাত হচ্ছে, এই যে লাভাগুলি আস্তে 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 প্রথমে গলিত থাকে, তাপ থাকে, এরপরে আস্তে আস্তে তাপটা কমে যায়, তখন এগুলি আস্তে আস্তে কি হয়, সঞ্চিত হয়ে মালভূমির সৃষ্টি করে। লাভার সাথে অত্যন্ত মূল্যবান খনিজ ভূপৃষ্ঠে উঠে আসে। লাভা তো আসে কোত্থেকে, ভূগর্ভ থেকে, এবং সে আমরা দেখতে পাই বিজ্ঞানীরা বিভিন্নভাবে গবেষণা করে পরীক্ষা নিরীক্ষা করে বের করেছেন সেই ভূগর্ভস্থ থেকে যে লাভা বের হয়ে আসে তার সাথে অনেক মূল্যবান খনিজ পদার্থ ভূপৃষ্ঠে উঠে আসে, ফলে উক্ত এলাকা খনিজ সম্পদে সমৃদ্ধ হয়। একদিকে আগ্নেয়গিরি আমাদের ধ্বংস করছে, আরেকদিকে এভাবে খনিজ সম্পদে আমাদেরকে পরিপূর্ণ করছে। খেয়াল করো, এই যে আগ্নেয়গিরিটা পড়লাম আমরা, এটা চিত্রগুলি যদি দেখি, বা আমরা কিন্তু আমরা মোবাইলে বলো, কম্পিউটারে বলো, এখন আমাদের প্রায় সবারই মোবাইল আছে, কম্পিউটার আছে, ল্যাপটপ আছে, ওইখানে গিয়ে যদি আমরা অরিজিনাল ইয়েগুলি দেখতে পাই, কি আগ্নেয়গিরি দেখতে পাই, তাহলে আমাদের পড়াটা অনেক সুবিধা হয়ে যাবে। প্র্যাকটিক্যাল জিনিসটা যখন চোখে দেখবো তখন আমাদের পড়াটা মুখস্থ হয়ে যাবে।
বুঝতে পারবো অনেক ভালো করে। এই জন্য আমরা ওই সমস্ত জিনিসগুলো একটু খেয়াল করব, একটু প্র্যাকটিক্যাল জিনিসগুলো একটু দেখার চেষ্টা করব, পাশাপাশি মেইন বইটাও পড়ব। আর তোমরা ইয়ে করো, অনলাইনের ক্লাসগুলি কিন্তু কিছুতেই বাদ দেবে না। অনলাইনের ক্লাসগুলো বাদ দেবে না। সবাই নিশ্চয়ই স্কুল থেকে সাজেশানগুলো নিচ্ছ, অ্যাসাইনমেন্ট সময় মতো নিয়ে যাবা এবং সময় মতো জমা দেবা। এগুলোর উপর তোমাদের অনেক কিছু মেধা নির্ভর করছে। তোমরা এগুলো কেউ খামখেয়ালি করবা না। সুন্দরভাবে অ্যাসাইনমেন্টগুলো নিয়ম সহকারে দিয়ে দেওয়া হচ্ছে, কারা কখন কোন ডেটে কোন সময়ে জমা দিবা সেটাও বলে দেওয়া হচ্ছে। অ্যাসাইনমেন্ট কীভাবে লিখবা সেটাও আমাদের অনলাইনে কিন্তু প্রতিটা মুহূর্তে জানিয়ে দেওয়া হচ্ছে। এসপি ইনস্টিটিউশন থেকে কিন্তু অবশ্যই জানানো হচ্ছে। এছাড়াও আমরা যখন ফেসবুকে দেখছি বিভিন্ন টিচাররা কিন্তু আমাদেরকে জানিয়ে দিচ্ছে কীভাবে অ্যাসাইনমেন্ট করতে হবে। তোমরা সেগুলো একটু ফলো করবা, ফলো করে সুন্দরভাবে অ্যাসাইনমেন্টগুলো করবা। অ্যাসাইনমেন্টগুলো লিখলেও তোমাদের অনেক জ্ঞান বাড়বে। হ্যাঁ, যেই বিষয়গুলো সম্পর্কে করবা এটা সম্পর্কে জ্ঞান বাড়বে। প্রিয় শিক্ষার্থীরা, নবম শ্রেণীর, দশম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমরা এখনও ছোট না, অনেক বড় হয়েছে। তোমরা কিন্তু পড়াশোনায় মনোযোগ দাও। হ্যাঁ, সামনে তোমাদের মাধ্যমিক আসবে। এখন থেকে খামখেয়ালি না করে পড়াশোনায় মনোযোগ দাও। পরবর্তীতে আমরা পঞ্চম অধ্যায়ে চলে যাব। আজকে চতুর্থ অধ্যায় করলাম। মেইন বইটা খুব ভালো করে করো, সৃজনশীলগুলো বোঝার চেষ্টা করো, কোনো কিছুই মুখস্থ করবে না, আগে বুঝে তারপরে পড়বে। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।